বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর চূড়ান্ত নির্যাতন করে সেই দেশের মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ করা ইউনূসের গদিতে টিকে থাকার শেষ মাস্টার প্ল্যান এইটা ছিল। আর এইটা জানার পরই ভারতের সর্বোচ্চ স্তরের মন্ত্রকের বৈঠক বসে এবং সেইখান থেকে কিন্তু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। কালকেই কড়া বিবৃতি এটা নিয়ে জারি করা হয়েছিল। আর সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আজকে পাল্টা বিবৃতি দিয়েছে, যার নির্যাস দাঁড়ায় যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তোমাদের নাক গলাবার দরকার নেই, নিজের চরকায় তেল দাও। আর এত ঔদ্ধত্য, আসলে ভারতকে বিচ্ছিন্ন করতে না পারলে ইউনূস তো ক্ষমতায় টিকে থাকবেন না। আর সেই কথাটা মেনে রেখেই ভারতের বিরুদ্ধে এখনো পাঙ্গা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার ছোট্ট ছোট্ট একটা পদক্ষেপ শুধু নিয়েছে, আর তাতেই নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হয়েছে বাংলাদেশি জনতার। আর সেই নিয়ে সরব হয়েছে সেই দেশের সংবাদ মাধ্যম, এবং সেই সংবাদ মাধ্যম যখন আবার এই কথা বলছে, এই সত্যিটা সামনে নিয়ে আসছে, বাংলাদেশি সরকারের ইউনূস সরকারের পাকামি মানুষের সামনে তুলে ধরছে এবং সেই জন্য কি বিপদ ঘনিয়ে আসছে এটা জানাচ্ছে, তার সামনে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে গেছে। চিন্ময় প্রভুকে নিয়ে বাংলাদেশ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। আর সেইখানে ভারত শুধু খেলাটা শুরু করেছে, জাস্ট একটা ছোট্ট টেপা দিয়েছে, আর তাতেই নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছে। কিন্তু খেলা এখনো অনেক বাকি, এবং এখনো যদি ইউনূস সরকার এই সমস্ত থেকে সরে না আসে, চিন্ময় প্রভুর যদি মুক্তি না হয়, তাহলে আগামী দিনে আরো বড় ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ। সেই নিয়ে কিন্তু চূড়ান্ত জল্পনা শুরু হয়ে গেছে। কি ঘটনা ঘটছে বাংলাদেশে, কতখানি রণক্ষেত্র চেহারা এবং ভারতের স্ট্র্যাটেজি কি, তার প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে এক এক করে অবশ্যই তুলে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু তার আগে বলি, আমি ক্রিকেট নিয়ে একটা নতুন চ্যানেল খুলেছি, প্রিয় বন্ধু ক্রিকেট। আপনারা ইউটিউবে সার্চ করলেই সেটা পেয়ে যাবেন। আর যদি অসুবিধা হয়, আমাদের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারেন। আইপিএল এর মরশুম শুরু হয়ে গেছে, অকশন হয়েছে, এবং সেখানে প্রত্যেকটা দল নতুন নতুন করে নিজেদের টিমের স্ট্র্যাটেজি সাজিয়েছে। গতকাল কেকেআর বলেছিলাম, আজকে আরসিবি বলেছি। প্রত্যেকটা দলের পজিটিভ নেগেটিভ নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করছি। যারা ক্রিকেট ভালোবাসেন অবশ্যই করে দেখুন, এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক দিন, যাতে করে আমরা আরো এগিয়ে যেতে পারি, আরো ভালো ভালো এপিসোড ওই ক্রিকেট চ্যাপ্টারটাতেও নিয়ে আসতে পারি। যাই হোক, যেটা বাংলাদেশের ঘটনা বলছিলাম, দেখুন গতকালই কিন্তু ভারতের যে বিদেশ মন্ত্রক রয়েছে, তারা কিন্তু ইসকন তাদেরকে বলেছিল যে ভারতের এই ব্যাপারে অবশ্যই করে, ইসকন কর্তৃপক্ষের দাবি ছিল যে ভারতের অবশ্যই এই ব্যাপারে নাক গলানো উচিত, এবং ভারত এখানে ব্যাপারটাকে দেখুক, হ্যান্ডেল করুক। এবং সেই জায়গা থেকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়, যেখানে বলা হয় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক আক্রমণের ঘটনার আবহে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা যথেষ্ট উদ্বেগজনক। আমরা বাংলাদেশ সরকারকে সেদেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ করছি। পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার রক্ষা করা হোক। এই বিবৃতি কিন্তু ভারত সরকার জারি করেছিল। অর্থাৎ এক্ষুনি আমরা তোমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছি না, কিন্তু তোমরা যে কাণ্ডটা করছো, যে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করছো, সেটা ওরই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যখন এই রকমের তাণ্ডব চলে, তার একটা ঢেউ কিন্তু ভারতবর্ষে এসে পৌঁছয়। সেখানকার হিন্দু সনাতনীরা ভারতবর্ষে এসে আশ্রয় নিতে বাধ্য হন, দেশ ছাড়া হন, এবং সেটা ভারতের জন্য কিন্তু যথেষ্ট চাপের হয়। সেই জন্য কিন্তু ভারত এই একটা ভদ্রভাবে বিবৃতি দিয়ে সোজা কথায় বাংলাদেশের ইউনূস সরকারকে বলেছিল যে শুধরে যাও, এখনো সময় রয়েছে। কিন্তু কে শোনে কার কথা? যদি শুধরেই যাবার হয়, তাহলে ক্ষমতায় টিকে থাকবেন কি করে? আজকে ইউনূস সরকারের যে পররাষ্ট্র মন্ত্রক রয়েছে, তারা যে পাল্টা বিবৃতি দিয়েছে, সেখানে বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে বিষয়টি ভুলভাবে উত্থাপন করছে কেউ কেউ। ভারতের এই ধরনের বিবৃতি সত্যিকে ভুলভাবে তুলে ধরেছে। পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী এই বিবৃতি। তাই সত্যি ইউনূস সরকার, এটা ভারতের সঙ্গে বন্ধুত্বের ব্যাপার চলছে। যদি ভারতের সঙ্গে বন্ধুত্বের জায়গায় হয়, তাহলে শেখ হাসিনাকে যখন দেশ ছেড়ে চলে যেতে হলো, ইউনূস যখন গদি নিল, তখন এই বিচ্ছিন্নতাবাদী শক্তিরা বাংলাদেশে বসে বলছে আমরা বাংলাস্তানের স্বপ্ন দেখছি, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে ছিনিয়ে নেব, আমরা ঝাড়খণ্ড ওড়িশার একটা বড় অংশ নিয়ে নেব, উত্তরপ্রদেশ, এই উত্তর পূর্বের যে সেভেন সিস্টার স্টেট রয়েছে আমরা নিয়ে নেব, এবং আসাম, ত্রিপুরা, সেগুলো দখল করব, একটা নতুন ইসলামিক কান্ট্রি হবে, তাদের নতুন ইসলামিক ফ্ল্যাগ হবে। এই যে বিবৃতি, এটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল। আর সত্যিই সেখানে শান্তিপূর্ণ জায়গা রয়েছে, সেই জন্য ভারতকে নাক গলাতে হচ্ছে। তাহলে আসল বাস্তবটা কি?
আদালত চত্বরে একজন সরকারি আইনজীবী খুন হয়ে গেল কি করে? এই প্রশ্নের জবাব কি ইউনূস সরকার দিতে পারবে? দেখুন গতকাল এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তারির পর আদালতে পেশই ছিল এবং আদালত চত্বরে যখন পেশ করা হচ্ছে তখন শয়ে শয়ে মানুষ সেখানে কিন্তু উপস্থিত হয়ে যান। সনাতনীরা, বাংলাদেশের সংখ্যালঘুরা তারা বুঝে গেছেন যে কোনো সরকারের ভাতা ভিক্ষার আশা তারা করছেন না। তারা শুধু শান্তিতে একটু বাঁচতে চাইছেন। সেই বাঁচার জায়গাটা নেই ইউনূসের আমলে, এতখানি খারাপ অবস্থা হয়ে গেছে। ফলে শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হয়ে জয় শ্রীরাম ধ্বনি তোলেন এবং এই চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেন। কিন্তু রায়ে যেটা দেখা যায় যে জোর করে উল্টো পাল্টা সব অভিযোগ করে এবং সেখানে কার্যত চিন্ময় প্রভুদের আইনজীবীদের কথা ঠিকভাবে না শুনেই তার জেল হেফাজত বাড়িয়ে দেওয়া হয়। এরপর রায়ের পর কার্যত রণক্ষেত্র চেহারা নেয় আদালত চত্বর এবং যে প্রিজন ভ্যানে করে চিন্ময় প্রভুকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল 3 ঘন্টা ধরে সেটাকে আটকে রাখা হয়। যখন বাংলাদেশ সরকার, ইউনূস সরকার বুঝতে পারে যে এদেরকে নিয়ে যাওয়া যাবে না, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, ওই শান্তিপূর্ণ অবস্থান করা জনতার দিকে টিয়ার গ্যাস ছোড়া হয়, লাঠিচার্জ করা হয়, এমনকি ইট পাথর ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। পাল্টা ইট পাথর ছুড়তে শুরু করেন এই ক্ষুব্ধ জনতাও এবং সেইখানে একজন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, ইউনূস সরকারের খুব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, খুব সেখানে মাতব্বরি করতে গিয়েছিল। জনতা তাকে ধরে নিয়ে গিয়ে এমনই প্রহারেণ ধনঞ্জয়ের ব্যবস্থা করে যে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে। এই যদি পরিস্থিতি হয় বাংলাদেশের, যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ই হয়, এত রণক্ষেত্রের চেহারা নিচ্ছে কেন? সেখানে কেন আইনজীবীরা এই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন? কেন সেখানে আইন ব্যবস্থার উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছেন না? ইউনূস সরকার এর জবাব দিতে পারবেন। ভারতের দিকে চোখ রাঙানির আগে এই প্রশ্নগুলোর উত্তর আগে দিন এবং সবথেকে বড় কথা, একটা বিবৃতি জারি করেই হয় না। এই ব্যাপার যে রাষ্ট্রসংঘে যাবে এবং সেখানে ইউনূস সরকারকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হবে, যত দিন যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে এইসব যখন চলছে তখন মজার একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে কটা জায়গা দিয়ে বাংলাদেশে পণ্য যায় তার মধ্যে অন্যতম হচ্ছে হিলি সীমান্ত। সেই হিলি সীমান্ত দিয়ে আলু এবং পেঁয়াজের রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। যেখানে দিনে অন্তত 200টা করে লরি বাংলাদেশে যায় ভারতীয় পণ্য নিয়ে। এখানে সারাদিনে গতকাল মাত্র 2খানা লরি সে দেশে গেছে, 2খানা ট্রাক সে দেশে গেছে এবং যেটা ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা প্রযুক্তিগত সমস্যা। অর্থাৎ সরাসরি বাংলাদেশের খাবার বন্ধ করে দিচ্ছে, এই অভিযোগ ইউনূস সরকার তুলবে এবং সেটা নিয়ে তো নাকে কান্না শুরু করবে, সেই জায়গাটা গোড়াতেই শেষ করে দিচ্ছে। বলছে এটা প্রযুক্তিগত সমস্যা এবং এতে ভারতবর্ষ বিপদে পড়েছে। কালকে এই ট্রাক না যাওয়ার জন্য 8 কোটি রাজস্বের ক্ষতি হয়েছে ভারতবর্ষের, এই দাবি করা হচ্ছে। কিন্তু সবথেকে বেশি যেটা প্রবলেমে পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ব্যবসায়ীরা। তারা অগ্রিম টাকা দিয়ে এই পণ্যগুলোকে তারা বুক করেছিলেন, কিন্তু সেই জিনিস সেখানে পৌঁছচ্ছে না। ফলে জিনিসপত্রের দাম অগ্নিগর্ভ হচ্ছে। আর এটাকে যে প্রযুক্তিগত সমস্যা বলা হচ্ছে, সত্যিই কি এটা প্রযুক্তিগত সমস্যা? না, যে পাকামিটা ইউনূস সরকার করছে, যে ক্ষতিটা ভারতবর্ষের ইউনূস সরকার করতে চাইছে এই সনাতনীদের উপর আক্রমণ হেনে তাকে একটা সঠিক শিক্ষা দেওয়ার জন্য এটা করা হচ্ছে। কেন এই প্রশ্নটা উঠছে? কেননা এইখানে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছে সেই মাননীয় শুভেন্দু অধিকারীর বেশ কিছু অ্যাক্টিভিটি এই প্রশ্নগুলো জাগিয়ে দিচ্ছে। যেমন আজকে তিনি বাংলাদেশ হাই কমিশনারে মিছিল করে গিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, তিনি বিবৃতি দিয়েছেন যে বৃহস্পতিবার দিন হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চের ডাকে কলকাতাতে একটা বৃহৎ সমাবেশ হবে এবং তারাও বাংলাদেশের হাই কমিশনারের কাছে যাবেন এবং তিনি তার সঙ্গে হুঙ্কার ছেড়েছেন যে আগামী রবিবারের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি সঠিক না হয়, চিন্ময় প্রভুকে যদি মুক্ত করা না হয়, এই সনাতনীদের উপর অত্যাচার যদি বন্ধ করা না হয়, তাহলে বনগাঁর পেট্রোপল সীমান্ত আরেকটা জায়গা যেখান দিয়ে ভারতবর্ষ থেকে পণ্য যায় বাংলাদেশে, সেখানে যাবেন এবং সেখানে তিনি নিজে গিয়ে তিনি অবরোধ তৈরি করবেন। সেখানে কোনো যান চলাচল বা মানুষ পরিবহনের ক্ষেত্রে তিনি কিছু বলবেন না, কিন্তু পণ্য পরিবহন যেগুলো রয়েছে সেগুলোকে তিনি স্তব্ধ করে দেবেন। এখন শুভেন্দু অধিকারী এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন যেটা বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। সেই জায়গা থেকে তার দলই কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, সেখান থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেলে, সেখান থেকে কোনো পারমিশন না পেলে এই কাজটা কি তিনি করতে পারতেন?
অর্থাৎ হিলি সীমান্ত দিয়ে যে দুটিটা গেছে, যেটাকে প্রযুক্তিগত সমস্যা বলা হচ্ছে, সেটা কি সত্যিই প্রযুক্তিগত সমস্যা, নাকি এটা বাংলাদেশের এই ইউনূস সরকার যে বেয়াদবি শুরু করেছে, ভারতবর্ষের মধ্যে যে অস্থিরতা শুরু করতে চাইছে, তার জন্য একদম সঠিক একটা জবাব, সঠিক একটা পদক্ষেপ এবং অত্যন্ত ট্যাক্টফুলি সেটা তৈরি করা হয়েছে, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই ঘটনা ঘটার ফলে সত্যিই যে সাধারণ মানুষের নাগালের বাইরে জিনিসপত্রের দাম চলে যাচ্ছে এবং আগামী দিন কার্যত না খেয়ে বাংলাদেশবাসীকে মরতে হতে পারে, এই সিচুয়েশন হয়ে গেছে, এই কথা তাদের দেশের প্রথম শ্রেণীর দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার তারা কিন্তু তুলে ধরেছেন। এবং সেখানে ইউনূস সরকারের এই ধরনের পদক্ষেপ, এই ধরনের কার্যাবলী নিয়ে তারা তুমুল সমালোচনা করেছেন। এই সত্যিটা সামনে আসার পরেই কিন্তু সেখানে প্রতিবাদ শুরু হয়ে গেছে, সেখানে গিয়ে তাদেরকে ভারতপন্থী সংবাদ মাধ্যম বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। অর্থাৎ যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই সংবাদ মাধ্যমেরও পুরোপুরি মুখ বন্ধের চেষ্টা এবং সেখানের উপর আক্রমণ করছে এই ইউনূস সরকার। তাহলে সত্যিই কি বাংলাদেশের এটা অভ্যন্তরীণ বিষয় আর থেকে যাচ্ছে এবং সেখানে ভারতের সত্যিই নাক গলানোর দরকার নেই, নাকি যে কাণ্ড চলছে তাতে ভারতবর্ষকে ভাঙার যে পরিকল্পনা, ভারত সেটা বিবৃতি দেওয়ার পর সেটা সবার সামনে চলে এসছে, এই অস্বস্তির জায়গা থেকেই ইউনূস সরকার এখন এই ঢং শুরু করেছে, এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। তার থেকেও বড় কথা, ইউনূস সরকার আরো চাপে যে জায়গাটায় পড়ে গেছে, এই চিন্ময় প্রভুকে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ভাইরাল ভিডিও আসছে, সেখান থেকে জানা যাচ্ছে তিনি বলছেন যে আমরা অখণ্ড বাংলাদেশ চাই, দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের সন্তানদের কর্তব্য, শান্তি আমাদের অগ্রাধিকার হওয়া উচিত, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অর্থাৎ যে চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের জন্য বাংলাদেশ সরকার, ইউনূস সরকার গ্রেপ্তার করেছে, তিনি অখণ্ড বাংলাদেশের কথা বলছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে, সনাতনী নির্যাতন হচ্ছে, সেই কথা তুলে ধরে তিনি আন্দোলনের কথা বলছেন। অর্থাৎ রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে যে ভুলভাবে ফাঁসানো হচ্ছে, এত কিছুর পরেও তিনি সেই জায়গা থেকে কিন্তু অনড় থাকছেন। আর সেটাতেই চাপ বাড়ছে ইউনূস সরকারের। এখানেই শেষ নয়, ইউনূস সরকারের চাপ আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে সেই ছাত্র আন্দোলনকারীরা যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন। তারা ঠিক করেছেন, তারা বুঝতে পারছেন যে এই ইউনূস সরকার যতদিন গদিতে বসে আছে, এই মোহাম্মদ ইউনূস যতদিন গদিতে বসে আছে, বাংলাদেশের উন্নয়ন তো কিছু হবেই না, উল্টে এই আওয়ামী লীগ বা বিএনপির জামানায় বাংলাদেশের যা ক্ষতি হয়েছে তার থেকেও আরো বড় ক্ষতি হতে চলেছে। কেননা ক্ষমতালোভী ইউনূস সরকার নিজের গদি ছাড়া সম্ভবত আর কিছুই বোঝে না। আর এই দাবি নিয়ে তারা এবার নিজস্ব রাজনৈতিক দল আনতে চলেছে এবং তারা দাবি করছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন কমপ্লিট করতে হবে এবং সেই সাধারণ নির্বাচনে তারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে চায়। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরেই বাংলাদেশের যাদের হাত ধরে ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল, তাদের একটা বৃহৎ অংশ তারা কিন্তু আর ইউনূসকে গদিতে দেখতে চাইছে না। ইতিমধ্যেই বিএনপি এবং জামাত ইসলামী তারা কিন্তু এই ইউনূস সরকারের বিরোধিতা করতে শুরু করেছে এবং ইউনূসের যে প্ল্যান ছিল আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে তাদেরকে ভোটের ময়দান থেকে সরিয়ে দেওয়া, সেই জায়গাটা স্তব্ধ করে দিয়েছে। তাদের এই বড় রাজনৈতিক শক্তি তারা তো ইউনূসের পাশ থেকে সরেই গেছে। এখন যে ছাত্র আন্দোলনকারীরা ছিলেন, যারা শেখ হাসিনাকে তাড়াতে এই ইউনূসকে হেল্প করেছিলেন, তারা অবধি চাইছেন নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে এবং সেখানে ইউনূসের নাম ও নিশান থাকবে না। তাহলে একজন নেতা যিনি বসে আছেন জোর করে সরকারের ক্ষমতা দখল করে, সেই দেশের প্রধানমন্ত্রী সেজে, যিনি নির্বাচিত নন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী 90 দিনের বেশি যিনি এই পদে থাকতে পারেন না, তার থেকেও বেশি দিন তিনি এই পদ আঁকড়ে বসে আছেন, যিনি জোর করে সেই দেশের একটা রাজনৈতিক দলকে ব্যান করতে চান, যার পাশ থেকে তাকে সমর্থনকারী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন ক্রমশ উঠে যাচ্ছে, এমনকি ছাত্র আন্দোলনের মুখ যারা মূল সমর্থনকারী ছিল তাদের সমর্থন উঠে যাচ্ছে, সেই দেশের সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং তার পলিসির জন্য তাদের সব থেকে বন্ধু দেশ ভারতের সঙ্গে একটা বৈরিতার পরিবেশ তৈরি হয়ে গেছে, যে কারণে এখান থেকে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অবস্থা, সেখানকার সাধারণ মানুষের অবস্থা না খেতে পাওয়ার মতো জায়গায় চলে গেছে, জিনিসপত্র অগ্নিমূল্য হতে চলেছে। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে ইউনূস সরকার এখনো ভারতকে চোখ রাঙাচ্ছে যে ভারতের এই ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই এবং ভারত নিজের চরকায় তেল দিক। ভারত যদি নিজের চরকায় তেল দেয় তাহলে সত্যিই ভারত সেটাই করবে, আর সেটা করলে বাংলাদেশের কি হারির হাল হবে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। ফলে সব মিলিয়ে
এই ইউনূস, যার রাজনীতির রয়ের সঙ্গেও খুব সম্ভবত কোনো সম্পর্ক নেই, একের পর এক ভুল বিদেশ নীতি এবং ভারতের পরিপন্থী ভারতকে ডিস্ট্রাক্ট করার যে পলিসি, সেই পলিসি আঁকড়ে ক্ষমতা টিকে থাকার যে চেষ্টা, সেটাই কি এবার বাংলাদেশীদের জন্য সবথেকে বড় বিপদ হয়ে দেখা দিতে চলেছে? সেটাই কিন্তু এখন সবথেকে বড় হিসেবে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায়। সুতরাং সব মিলিয়ে বাংলাদেশ, চিন্ময় প্রভু এবং ইউনূস সরকার একটা ডামাডোলের পরিবেশ তৈরি হয়ে গেছে, যার আঁচ নিশ্চিতভাবে ভারতবর্ষে এসে পড়ছে এবং ভারতবর্ষ শান্তির প্রতীক এবং এখনো অত্যন্ত সহনশীলতার সঙ্গে এই ব্যাপারটা ডিপ্লোমেসি পর্যায়ে মিটিয়ে নিতে চাইছে। কিন্তু বাংলাদেশ যদি এখনো সেই একগুঁয়েমি ধরে রাখে এবং সেই তাদের নিজেদের স্টান্সে অনড় থাকে, তাহলে আগামী দিনের পরিস্থিতি যে আরো জটিল হবে, সেটা বলাই বাহুল্য। কি বলবেন বাংলাদেশের ইউনূস সরকারের এই পলিসি এবং ভারতের পিছনে লাগার এই অপচেষ্টা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।